আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা বিমূর্ত বীজগণিতের 2023 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ক বিভাগ নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। ক বিভাগের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা এখানে আলাপ আলোচনা করব এবং এই কোশ্চেন থেকে আপনার পরীক্ষায় অন্তত সবগুলো কমন আসবে, ইনশাআল্লাহ 10টা কমন আসবে তো শিওরই। সো আমরা এই ক বিভাগের জন্য প্রিপারেশন নিতে এই ভিডিওর বাইরে আর কিছু যেন না করা লাগে সেটা আপনাদেরকে আমি এনশিওর করে দিলাম। সো চলে আসেন, আমরা ক বিভাগে আসলে কি কি করবো। একেবারে প্রথমে আমি একটা কোশ্চেন রেখেছি, এটা হচ্ছে গ্রুপ বলতে কি বোঝায়। সো আপনারা যারা প্রথমত একটু বলেন এই ক বিভাগটা তাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে যারা আমার পুরো প্লেলিস্টটা দেখে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রিপারেশন নিয়েছেন। যারা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পুরো প্রিপারেশনটা আমার প্লেলিস্ট থেকে নিয়েছেন তারা এই ক বিভাগের প্রত্যেকটা ডেফিনেশন সম্পর্কে ধারণা হয়ে গেছে আপনাদের, এবং আপনারা প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু বুঝে গেছেন। সো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা মুখস্থ করে পরীক্ষা দিতে যাবেন না, আবারও বলছি এটা বুঝে পরীক্ষা দিতে হয়। এবং এই জিনিসটাই আমাদের আসলে নতুন, যে ভাই কি বলে এটা নাকি বুঝতে পারা যায়। এটা আসলেই বুঝতে পারা যায় যে আমরা আসলে বুঝতে চেষ্টা করি নাই বা আমাদেরকে ওভাবে বলা হয় নাই। সো আমি আপনাদেরকে বলছি, বিশ্বাস করুন যে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আসলেই বুঝতে পারবো, ঠিক আছে। সো প্রথম যে কোশ্চেনটা, এটা হচ্ছে গ্রুপ বলতে কি বোঝায়। তো গ্রুপ বলতে কি বোঝায় এটা আপনাদের এবার পরীক্ষায় আসার চান্স আছে। যে গ্রুপ মানে কি, গ্রুপ হচ্ছে একটা সেট। একটা সেটকে, এই যে জি একটা সেট, এই সেটকে একটা নির্দিষ্ট কম্পোজিশন, বাইনারি কম্পোজিশন, এই যে এটাকে স্টার দ্বারা প্রকাশ করা যায়, এটাকে হ্যাশ দ্বারা প্রকাশ করা যায়, এটাকে আপনি এই যে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করতে পারেন। তাহলে জি কম্পোজ এটা একটা গ্রুপ, জি কম্পোজ এটা একটা গ্রুপ। এগুলা এগুলা কি জিনিস আপনারা আমাদের 2A এর পুরো ক্লাসটা দেখলে গ্রুপের বিস্তারিত ব্যাপার বুঝে যাবেন। সো গ্রুপ আমরা ধরে নিলাম জি কম্পোজিশন একটা গ্রুপ, এটা আপনারা সবাই জানেন। না জানলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের প্লেলিস্টটা দিয়ে দিব। ওই প্লেলিস্টটা আপনারা সিরিয়ালি 2A থেকে দেখা শুরু করবেন, যেহেতু পরীক্ষার 2 দিন আছে। 2A থেকে দেখলেও আপনি দেখতে পারবেন, টাইম কিন্তু বেশি একটা নাই, তবে চেষ্টা করবেন খুব দ্রুত দেখে ফেলার, ঠিক আছে। সো এই যে এই গ্রুপটা, এটা একটা গ্রুপ, এটাকে গ্রুপ বলা হবে কখন, অর্থাৎ জি সেটটাকে, জি একটা সেট অশূন্যক সেট, এই সেটটাকে এই নির্দিষ্ট কম্পোজিশন, এই কম্পোজিশন হচ্ছে বাইনারি কম্পোজিশন, এর আন্ডারে গ্রুপ বলা হবে যদি সে এই চারটা বৈশিষ্ট্য হোল্ড করে। তো এই চারটা বৈশিষ্ট্য কি? এই চারটা বৈশিষ্ট্য হচ্ছে আবদ্ধতার বিধি, অর্থাৎ সে হচ্ছে যেই কম্পোজিশনটা আমরা নিব সেটা যদি যোগ হয় তাহলে যোগের প্রক্রিয়ায়, সেটা যদি গুণ হয় তাহলে গুণের প্রক্রিয়ায়, তাহলে যেই কম্পোজিশনে আমরা নিব সেই কম্পোজিশনের আন্ডারে সে হইতে হবে কি আবদ্ধ। আর আবদ্ধতার বিধি কি জিনিস আপনারা ম্যাথামেটিক্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেক ইয়ার আবদ্ধতার জিনিস পড়ে আসছেন বা আবদ্ধতার বিধি পড়ে আসছেন। তাহলে আপনারা জানেন আবদ্ধতার বিধি মানে হচ্ছে কোন একটা সেটের মধ্যে থেকে দুটো এলিমেন্ট যদি আমরা নিই, ওই দুটো এলিমেন্টের কম্পোজিশন, মানে আমি যদি যোগের ক্ষেত্রে বলি তাহলে যোগফলটাও ওই সেটের মধ্যে থাকবে, তাও যদি গুণের কথা বলি তাহলে গুণফলটাও ওই সেটের মধ্যে থাকবে, এটাকে বলা হয় গুণের আবদ্ধতা। আর যোগফল যখন বলছি সেটাকে বলা হয় যোগের আবদ্ধতা। তো এখন যোগ বিয়োগ গুণ ভাগ যত রকমের প্রক্রিয়া আছে দ্বিপদী, প্রত্যেকটাকে আমরা এই কম্পোজিশন দ্বারা প্রকাশ করলাম, তার মানে একটা জেনারেলাইজ ফরম্যাট। সো এই ফরম্যাটের আন্ডারে বা এই কম্পোজিশনের আন্ডারে সেটা যোগ বিয়োগ গুণ যা হইতে পারে হোক, তার আন্ডারে যদি সে এই বি দুটো এলিমেন্ট আমি জি থেকে নিই, তাদের কম্পোজিশন যোগের ক্ষেত্রে যোগফল, বিয়োগের ক্ষেত্রে বিয়োগফল, গুণের ক্ষেত্রে গুণফল যদি জি এর মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলবো আবদ্ধ। অর্থাৎ যে গ্রুপ হবে জি যদি সে এই কম্পোজিশনের আন্ডারে বা এই বাইনারি অপারেশনের আন্ডারে সে যদি আবদ্ধ হয়, এবং সে দ্বিতীয় হচ্ছে সংযোজন হয়। সংযোজন বিধি কি জিনিস আপনারা থার্ড ইয়ার পড়েন, আপনারা এটা জানেন। এরপর হচ্ছে অবেদকের অস্তিত্ব, অর্থাৎ সে যেই প্রক্রিয়ায় যাচ্ছে, সে যদি যোগের প্রক্রিয়ায় হয় তাহলে অবেদকটা হবে 0, সে যদি গুণের প্রক্রিয়ায় হয় তাহলে অবেদকটা হবে 1। তাহলে এখানে হচ্ছে এই ই দ্বারা আমরা ডিনোট করছি কাকে, এই জেনারেলাইজড ফরম্যাট, যেখানে গুণের প্রক্রিয়ার ক্ষেত্রে ই সমান 1 এবং যোগের প্রক্রিয়ার ক্ষেত্রে ই সমান 0। সো এইটা হচ্ছে অবেদকের অস্তিত্ব। আর বিপরীতকের অস্তিত্ব যদি বলেন তাহলে গুণের ক্ষেত্রে, এই গুণের ক্ষেত্রে বিপরীতকের অস্তিত্ব, এর বিপরীত হচ্ছে এ ইনভার্স গুণের জন্য, আর যোগের জন্য এ ইনভার্স মানে হচ্ছে মাইনাস এ। যোগের জন্য ইনভার্স মানে কি মাইনাস এ, মাথায় রাখবেন যোগের জন্য ইনভার্স মানে মাইনাস, অর্থাৎ এটাকে বলা হয় বিপরীতক, এটাকে বলা হয় কি বিপরীতক। তো বিপরীতক মানে হচ্ছে, এখন যদি আমি যোগের ক্ষেত্রে বলি তাহলে এ ইনভার্স হচ্ছে তার বিপরীতক, সেটা মানে হচ্ছে মাইনাস এ। আর যখন আমি গুণের ক্ষেত্রে বলবো এ ইনভার্স হচ্ছে এর এর বিপরীতক হচ্ছে এ ইনভার্স, আর সেটা মানে হচ্ছে 1/a। আশা করছি বুঝতে পারছেন। তো এই যে এই চারটা বিধি যদি মেনে চলে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গ্রুপ, সাধারণ গ্রুপ। আর সাথে যদি সে বিনিময় বিধি মেনে চলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিনিময়ী গ্রুপ তথা অ্যাবিলিয়ান গ্রুপ। তাহলে অ্যাবিলিয়ান গ্রুপ কি জিনিস সেটা আপনারা বুঝে গেছেন, আশা করছি এটাতে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার আসেন গ্রুপের ক্রম কি। ধরেন এই যে জি একটা সেট, এটা সেটটা আমি নিলাম হচ্ছে এরকম 1 -1 i এবং -i। তাহলে এই জি সেটের উপাদান কয়টা? 4টা। এই 4টা উপাদান যেহেতু জি সেটের মধ্যে আছে, সো জি সেটের ক্রম হচ্ছে 4। জি সেটের ক্রম হচ্ছে কি 4, ঠিক আছে। সরি, হ্যাঁ, জি সেটের ক্রম হচ্ছে কি 4। তাহলে কোন একটা গ্রুপের
যতগুলো উপাদান থাকবে তাকে বলা হয় কি তার গ্রুপ ক্রম। তাহলে এই যে এটাকে আমরা বলতে পারি জি গ্রুপের ক্রম হচ্ছে 4, অর্থাৎ অর্ডার অফ জি, অর্থাৎ জি এর ক্রম ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে অর্ডার অফ জি দ্বারা কি বোঝায়? জি গ্রুপের ক্রম বোঝায়। আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ারলি আপনারা বুঝে গেছেন। তাহলে এবার আসেন, সসীম গ্রুপ যদি হয়, সসীম গ্রুপের ক্রম সসীম হবে, অর্থাৎ যেই গ্রুপের ক্রম উপাদান সংখ্যা নির্দিষ্ট তার ওই ক্রমটাও কি নির্দিষ্ট, আর যেই গ্রুপের উপাদান সংখ্যা অসীম তার ক্রম নিশ্চয়ই অসীম। আপনাদেরকে এটা বুঝাইতে হবে না, আপনারা বুঝেন। সো অসীম গ্রুপের ক্রম জিজ্ঞেস করলে আপনি বলবেন কি অসীম। তাহলে আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝে গেছেন, আর কিছু বলার এখানে নাই। চলে আসেন, এরপর হচ্ছে আমরা বিন্যাস গ্রুপের একটা ব্যাপার এখানে পড়তে আসছি। এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা দেখেন, একটি গুণাত্মক অবিনিময়ী গ্রুপের উদাহরণ দাও। গুণাত্মক অবিনিময় মানে কি? মানে এ বি ইজ নট ইকুয়াল বি এ। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনারা এটা নিশ্চয়ই জানেন, ম্যাট্রিক্সের সেটের ক্ষেত্রে আপনারা জানেন যে 2 ক্রমের বলেন না 3 ক্রমের বলেন। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণন বিনিময় বিধি মেনে চলে না, আপনারা জানেন এ বি ইজ নট ইকুয়াল বি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো একইভাবে আপনারা ভেক্টরের ক্ষেত্রে বলতে পারতেন, ভেক্টর ক্রস গুণনের ক্ষেত্রে বলতে পারতেন ভেক্টর ক্রস গুণন বিনিময় বিধি মেনে চলে না। তাহলে আমরা যদি ভেক্টর ক্রস গুণনের কথা বলতাম তাও কোনো প্রবলেম নেই, আমরা এখানে ম্যাট্রিক্সের সেটের কথা বলছি, তো কোনো প্রবলেম নেই। সো এই যে দেখেন 2 ক্রমের ম্যাট্রিক্সের সেট M2, ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়ায় গ্রুপ কিন্তু সে কি না, সে হচ্ছে বিনিময়ী না, অর্থাৎ তার AB ইজ নট ইকুয়াল BA। বিনিময় মানে তো হচ্ছে AB ইকুয়ালস টু B হওয়া লাগবে, তো এইটা হচ্ছে বিনিময়ী না। এবার আসেন, তারপরে বলছে কি বিন্যাস গ্রুপ, এটা কি জোড় বিন্যাস নাকি বিজোড় বিন্যাস? এখন কখন একটা বিন্যাসকে আমরা জোড় বিন্যাস বলবো? এটাকে আমরা জোড় বিন্যাস বলতে হলে এটা হচ্ছে দেখতে হবে প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশন কয়টা, অর্থাৎ এটাকে কয়টা ট্রান্সপোজিশনের গুণফল আকারে প্রকাশ করা যায়। প্রথমত আমি সাইক্লিক যদি লিখি, এই বিন্যাসটাকে সাইক্লিক লিখতে আপনারা জানেন 1 এর পরে 1 এর ইমেজ 2, 2 এর পরে 2 এর ইমেজ 3, 3 এর পরে 3 এর ইমেজ 1। তো এটা হচ্ছে একটা চক্র। হ্যাঁ, তো এই চক্রটাকে বা এই সাইকেলটাকে আমি লিখতে পারি হচ্ছে, এটাকে আমি লিখতে পারি 1 2 একটা সাইকেল এবং 1 3 আরেকটা সাইকেল। এটা একটা প্রক্রিয়া লেখার, এবং এটাকে আরো অনেক 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 ট্রান্সপোজিশনের গুণফল আকারে লেখা যাবে বা প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশনে লেখা যাবে। ট্রান্সপোজিশন কি? যেই সকল সাইকেল দুইটাতে ক্রম সীমাবদ্ধ, অর্থাৎ যে সকল সাইকেলের উপাদান হবে 2 তাকে বলা হয় ট্রান্সপোজিশন। তো এই যে এটাকে আমরা নরমালি চাকরিক আকারে লিখছি, প্রথমে এটাকে চাকরিক লিখছি এবং সেটাকে আমি পরে কিসে লিখছি, পরে আমি হচ্ছে প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশনে লিখছি। তো চাকরিককে প্রোডাক্ট অফ ট্রান্সপোজিশনে লেখার নিয়ম হচ্ছে প্রথমে 1 কে ঠিক রাখবেন, পরে এটাকে সিঙ্গেল বসাতে থাকবেন। এই যে 1 রেখে 2 বসাইছি, 1 রেখে 3 বসাইছি, এই দুটো হচ্ছে আমার কি, এই দুটো প্রোডাক্ট করলে, এই দুটোকে আমরা যদি এখন প্রোডাক্ট করি আবার এটা পাবো, অর্থাৎ এই দুটোকে গুণ করলে আবার এটা পাবো। তো এটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 1 এর ইমেজ 2 আর 2 এর ইমেজ 1 আর 3 সেলফ ইমেজ। তো এটার মানে হচ্ছে এটা। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 এর ইমেজ 3 আর 2 এর ইমেজ 2 এবং 3 এর ইমেজ 1। সো এটা হচ্ছে এটা। তো এই দুটাকে যদি গুণ করেন আপনি নিশ্চয়ই পাবেন এইটা, অর্থাৎ এটা কি ছিল? এটা ছিল 1 2 2 3 3 1, এটা ছিল। সো আপনি এই দুটাকে গুণ করলে এটা পাবেন। আপনি বিন্যাসের গুণ জানেন, সো এটা গুণ করলে দেখবেন এটা চলে আসবে। সো এখন দেখেন এই যে এই জিনিসটাকে আমরা, এই বিন্যাসটাকে আমরা এই দুইটা ট্রান্সপোজিশন আকারে লিখতে পারছি। তো ট্রান্সপোজিশন লেখার নিয়ম আমি বলে দিচ্ছি আমি। তো ট্রান্সপোজিশন যতগুলোতে লেখা যাবে সেই ট্রান্সপোজিশন সংখ্যা যদি জোড় হয় তাহলে ওই বিন্যাসটাকে বলা হবে জোড় বিন্যাস, আর ট্রান্সপোজিশনের সংখ্যা যদি বিজোড় সংখ্যক হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিজোড় বিন্যাস। আশা করছি আপনারা এই ব্যাপারটা বুঝে গেছেন, জোড় বিন্যাস না বিজোড় বিন্যাস সেটা বুঝে গেছেন। সো এইভাবে দেখবেন, দেখে যতগুলো ট্রান্সপোজিশনে লেখা যায়, এই যে এখানে দুটো ট্রান্সপোজিশন লিখছে 2 3 আর হচ্ছে 1 2, প্রবলেম নাই। 2 3 1 2 লিখলে যা হয় এই 1 2 1 3 লিখলে একই হবে। সো এটাকে ট্রান্সপোজিশনের গুণফল আকারে লিখলাম, তো এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এটা জোড় বিন্যাস, কারণ এটাতে দুইটা ট্রান্সপোজিশনের গুণফল আকারে লিখলাম। তারপরে চলে আসি আমরা এরপরে পাই যে হচ্ছে গ্রুপের উপাদানের ক্রম। তো গ্রুপের উপাদানের ক্রম কাকে বলে? গ্রুপের উপাদানের ক্রম হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে ধরেন আমি যদি মনে করি একটা গ্রুপ, যে জি হচ্ছে একটা গ্রুপ, সেটা হচ্ছে 1 1 i এবং -i, এখানে 4টা উপাদান আছে না, 4টা উপাদান আছে। তো এটা হচ্ছে সাধারণ গুণ প্রক্রিয়া একটা গ্রুপ। এটা কি সাধারণ? এই যে এই গুণ প্রক্রিয়ায় একটা গ্রুপ, এই যেটা সাধারণ গুণ প্রক্রিয়া একটা গ্রুপ। এখন গ্রুপ যদি হয় তাহলে গুণের অবেদককে, এই যে 1, তাহলে অবেদক হচ্ছে 1। তাহলে এখন এখানে উপাদানের ক্রম যদি বোঝায়, এই যে -1 এর পাওয়ার মিনিমাম কত দিলে, শূন্য ছাড়া মিনিমাম কত দিলে সেটাই অবেদককে দিচ্ছে। দেখো তো এই -1 এর পাওয়ার, আমরা যদি -1 এর পাওয়ারে যদি 2 দেই তাহলে কিন্তু সে 1 কে দেখাচ্ছে। তার মানে এই যে -1 এর পাওয়ার হচ্ছে, -1 এর ক্রম হচ্ছে কত, 2। তাহলে উপাদানের ক্রম হচ্ছে কি? উপাদানের ক্রম হচ্ছে যে কোন একটা গ্রুপের উপাদান যদি x হয়, x এর ঘাত সর্বনিম্ন যেটা দিলে, x এর ঘাত সর্বনিম্ন ধনাত্মক, অবশ্যই শূন্য ব্যতীত, সর্বনিম্ন অশূন্য যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসালে
উপাদানের ঘাতের মধ্যে সর্বনিম্ন যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসালে গ্রুপের ক্রম পাওয়া যায়, গ্রুপের আইডেন্টিটি পাওয়া যায়, ওই সংখ্যাটাকেই বলা হয় উপাদানের ক্রম। তাহলে এই 1 এর ক্রম কত? অর্ডার অফ -1 ইকুয়ালস টু কত? অর্ডার অফ -1 ইকুয়ালস টু 2। i এর ক্রম কত? দেখো তো, i এর পাওয়ার 2 দিলে -1, i এর পাওয়ার 3 দিলে -i, i এর পাওয়ার 4 দিলে 1। তাহলে i এর পাওয়ার 4 এ কিন্তু 1, 8 এও 1, 12 তেও 1। তাহলে ক্রমের জন্য আমরা কোনটা হিসাব করব? সবচেয়ে কমে কোনটা দিলে 4। তাহলে অর্ডার অফ i সমান কত? 4। এখন দেখেন সংজ্ঞায় কি লিখছে, যে একটি গ্রুপের উপাদানের ক্রমের সংজ্ঞা দাও। এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসতে পারে। এবার ক বিভাগে? তো মনে করি জি একটা গ্রুপ, জি কম্পোজিশন একটি গ্রুপ, যদি a টু দি পাওয়ার n ইকুয়ালস টু এত 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 হয় এবং n এরূপ একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যেন a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e, অর্থাৎ ওইখানে তুমি a এর ঘাত দিতে 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 কম্পোজ করতে 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 তুমি যখন একটা টাইমে পেয়ে গেছো, এই যে দেখো, এই যে এটা হচ্ছে একটা উপাদান a i, তাহলে আমি i টু দি পাওয়ার 4 সমান কি i ইনটু i ইনটু i ইনটু i না? এখন দেখো এটা সমান কি গ্রুপের উপাদান e পাইছি না? তাহলে দেখো এই যে এই 4 দেওয়ার পর আমরা e পাইছি, এই যে 4টাই হচ্ছে তার কি ক্রম। সো এই কথাটা এখানে বলা হয়েছে যে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু ডট ডট, যদি n এরূপ একটি পূর্ণ সংখ্যা ধনাত্মক ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হয় যেন a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e। এই যে ক্ষুদ্রতম ধনাত্মক, এই ক্ষুদ্রতম কথাটা মাথায় রাখতে হবে, কারণ i এর পাওয়ার 8 দিলেও কিন্তু e আসবে, 1 আসবে। সো 8 কিন্তু উপাদানের ক্রম না, ক্রম হচ্ছে ক্ষুদ্রতমটা। ক্ষুদ্রতম কত দিলে আসে? 4 দিলে আসে। দ্যাটস আমরা বলতেছি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e, যেখানে g এর অবেদক উপাদান হচ্ছে e। তো আমরা এখানে দেখছি 1টা হচ্ছে g এর অবেদক উপাদান ছিল, তবে n কে g এর সাপেক্ষে এর ক্রম বলা হয়, তাকে অর্ডার অফ এ দ্বারা প্রকাশ করা হয়। সো এটার অর্ডার অফ এ কত? অর্ডার অফ i সমান 4। আমরা এটা বুঝে গেছি আশা করছি। সো এই যে নিচে তাই আবার ব্যাখ্যা করা আছে যে এই গ্রুপ গুণ প্রক্রিয়ায় একটি গ্রুপ হলে জি এর প্রতিটি উপাদানের ক্রম বের করো। তো এই যে -1 এর ক্রম আমরা পেলাম 2, i এর ক্রম পেলাম 4, -i যেটা আছে -i এর ক্রম কিন্তু -i এর ক্রম কত হবে? -i এর ক্রম কিন্তু 4ই হবে। আর এই যে গ্রুপের উপাদানের ক্রম অলওয়েজ হচ্ছে 1। গ্রুপের উপাদানের ক্রম কত? 1। উপাদানের না, গ্রুপের আইডেন্টিটি বা অবেদকের ক্রম অলওয়েজ 1। অবেদকের ক্রম অলওয়েজ 1, ঠিক আছে? তো এই ব্যাপারটা নিয়ে আর কথা বলার কিছু নেই, এইটুকুই ছিল, বলে ফেললাম। এটা আপনাদের সাথে চলে আসছে, এটা আমাদের পড়ার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল এটা পড়ানো হয়ে গেছে। তো এরপরে চলে যাই ক্রমজোড়। আপনারা এটা 19 পড়ছেন, আপনারা এটা অর্ডার ফেয়ার, এটা আপনারা 19 পড়ে গেছেন, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। এটা একটা উপপাদ্য, এটার এই লাইনটা একটু মনে রাখবেন যে অর্ডার অফ পি কিউ যদি উপগ্রুপ পি এবং কিউ হয়, তাদেরকে গুণ করে, তাদের কোসেক নিয়ে বা গুণ করে যে গ্রুপটা পাবো তার ক্রম সমান হচ্ছে পি এর ক্রম এবং কিউ এর ক্রম, আর নিচে হচ্ছে তাদের ইন্টারসেকশনের ক্রম। সরি, এই ব্যাপারটা আপনি একটু মনে রাখবেন, এটা একটা সূত্র, সরাসরি পরীক্ষা আসতে পারে, এটা লিখে দিবেন, ঠিক আছে? তারপরে চলে আসেন কোনো উপপাদ্যের সাহায্যে আমরা গ্রুপ ও এর উপগ্রুপের ক্রমের মধ্যকার সম্পর্ক পাই। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরাম। এবার ল্যাগ্রাঞ্জ থিওরাম আপনাদের গ বিভাগে 100% আসবে। ল্যাগ্রাঞ্জ থিওরামটা হচ্ছে কোন একটা গ্রুপ যদি হয় তার ক্রম অর্ডার অফ জি এর ক্রম, আর এই জি গ্রুপের একটা সাব গ্রুপ বা উপগ্রুপ যদি হয় এইচ, তাহলে এইচ এর ক্রম হচ্ছে অর্ডার অফ এইচ। তাহলে অর্ডার অফ এইচ হচ্ছে উপগ্রুপের ক্রম, আর অর্ডার অফ জি হচ্ছে গ্রুপের ক্রম। তো গ্রুপের ক্রম যদি এটা ধরো 4 হয়, উপগ্রুপের ক্রম যদি 2 হয়, তাহলে কি 4 কে 2 ভাগ করে না? তাহলে ল্যাগ্রাঞ্জের থিওরামটা হচ্ছে কোন একটি গ্রুপের ক্রমকে তার যত উপগ্রুপ আছে প্রত্যেক উপগ্রুপের ক্রম দ্বারা বিভাজ্য। কোন একটি গ্রুপের ক্রম প্রত্যেক উপগ্রুপের ক্রম দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ থিওরামের মেইন কথাবার্তা। সো এটা আপনাদের ক বিভাগে আসতে পারে, আর গ বিভাগে এবার এটা 100% ইনশাআল্লাহ 10 নম্বর এসে যাবে। সো এটা আপনারা মনে রাখবেন। তারপরে চলে আসেন আমরা ক বিভাগে আর কি রেখেছি। এখানে বেশ কিছু কথা আছে, দেখেন এখানে একবারে প্রথমে এই গ্রুপের একটি উপগ্রুপের নাম লিখো। তো এই গ্রুপের একটা উপগ্রুপ আমরা এটা একবারে অঙ্ক করার সময় থিওরিগুলোতে বলছি 1 - 1 একটা উপগ্রুপ, 1i একটা উপগ্রুপ হইতে পারে। তো 1 - 1টা আপনারা মনে রাখবেন, এটা একটা উপগ্রুপ, ঠিক আছে? উপগ্রুপ কাকে বলে? উপগ্রুপ একই প্রক্রিয়ায় গ্রুপ, অর্থাৎ জি একটা গ্রুপ, তার উপগ্রুপ যদি এইচ হয়, জি এই বাইনারি কম্পোজিশন ধরে এখানে আমি গুণ দিলাম, এটা একটা গ্রুপ, আর এইচ হচ্ছে জি এর সাবসেট, এবং এইচ কম্পোজ গ্রুপ, এইচ একটা গ্রুপ, এইচ জি এর সাবসেট, জি একটা গ্রুপ, আর এইচ নিজেও একটা গ্রুপ, এবং এই জি এর প্রক্রিয়াটা যা এইচ এর প্রক্রিয়াটা, তাহলে আমরা এই এইচ এই কম্পোজিশনকে জি কম্পোজিশনে কি বলবো? সাবগ্রুপ বলবো। তো এটা গ্রুপ হওয়ার জন্য এই যে এই কথাগুলো বলা আছে যে এইচ যদি সাবগ্রুপ হয়, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আমি উপগ্রুপের ব্যাখ্যাটা দিলাম না, আপনারা এটা বুঝছেন আশা করছি। তো একটা এইচ যদি সাবসেট অফ জি হয়, তাহলে এইচ কে সাবগ্রুপ হইতে হলে জি যেই প্রক্রিয়ায় গ্রুপ, এইচ ওই একই প্রক্রিয়ায় গ্রুপ হওয়ার যে 4টা নিয়ম ওগুলা মানতে হবে। এই কথাটাই এখানে ব্যাখ্যা করা আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন, বললেই বুঝে যাবেন। এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? প্রকৃত উপগ্রুপের সংজ্ঞা দাও। আচ্ছা দেখো, জি একটা গ্রুপ,
এটার উপগ্রুপ সংখ্যা কিন্তু অনেক হতে পারে। তার মধ্যে এই জি নিজের একটা উপগ্রুপ, এবং এই গ্রুপের অবেধক উপাদান নিয়েও একটা গ্রুপ তৈরি হয়। তাহলে দেখো, অবেধক নিয়ে একটা গ্রুপ হয় এবং জি নিজের একটা গ্রুপ। তো এই যে এই দুইটা গ্রুপ হচ্ছে অপকৃত উপগ্রুপ। এটা ব্যতীত বাকি যত গ্রুপ আছে সবাইকে আমরা কি বলবো, তার প্রকৃত উপগ্রুপ। তো এই কথাটা এখানে বলা আছে যে সকল গ্রুপ জি নিজে এবং ই অর্থাৎ আইডেন্টিটি ওই কম্পোজিশনের আন্ডারে জি উপগ্রুপের জি এর উপগ্রুপ। সো এখানে এই হচ্ছে অবেধক উপাদান। এই দুই উপগ্রুপ ব্যতীত জি এর অপকৃত উপগ্রুপ বলা হয় এই দুইটাকে। আর বাকি যত রকমের উপগ্রুপ হইতে পারে সবগুলোকে আমরা প্রকৃত উপগ্রুপ বলবো। তো প্রকৃত উপগ্রুপের উদাহরণ এই যে এটা একটা যদি জি হয়, জি একটা গ্রুপ হয়, তার এটা কিন্তু প্রকৃত উপগ্রুপ, বিকজ এটার মধ্যে জিরো এবং আইডেন্টিটি ব্যতীত যে জি পুরাটাও নাই এবং তার আইডেন্টিটির সাথে আরো এলিমেন্ট আছে। সো এটা হচ্ছে একটা তার প্রকৃত উপগ্রুপ। আশা করছি এই ব্যাপারটাতে আপনারা সবাই বুঝে গেছেন, ঠিক আছে। তারপরে অপকৃত উপগ্রুপের সংজ্ঞা তো আর বলার কিছু নেই, যে অপকৃত উপগ্রুপ হচ্ছে কোন একটা গ্রুপ সে নিজে তার উপগ্রুপ এবং তার আইডেন্টিটি এলিমেন্ট তার উপগ্রুপ। এই যে দেখো, কোন একটা গ্রুপ নিজেই এবং তার আইডেন্টিটি গ্রুপটি এই প্রক্রিয়ায় অর্থাৎ এই বাইনারি প্রক্রিয়ায় জি এর উপগ্রুপ হবে। অর্থাৎ জি গ্রুপটা নিজের উপগ্রুপ এবং তার আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে যে সেট গঠিত হবে সেইটাও তার উপগ্রুপ। এই দুইটা গ্রুপ ব্যতীত ওই বাইনারি প্রক্রিয়ায় আর যত রকমের গ্রুপ পেতে পারি সেটা প্রকৃত। তাহলে এই দুটো গ্রুপ কি? এই দুটো হচ্ছে অপকৃত গ্রুপ। সো আপনারা এই অপকৃত গ্রুপের এই সংজ্ঞাটা পড়ে যাবেন। 21 সালে আসছে, 23 সালের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করছি আমার কথাগুলো আপনারা বোধগম্য, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো এভাবে একটু পড়ে যাবেন, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি, এখানে রাখা আছে চক্র গ্রুপের সংজ্ঞা দাও। আচ্ছা, চক্র গ্রুপ হচ্ছে সাইক্লিক গ্রুপ, তাই তো? তো সাইক্লিক গ্রুপ হচ্ছে কোন একটা গ্রুপের সকল উপাদান যদি একটা উপাদান দিয়ে পাওয়া যায়, কোন একটি গ্রুপের সকল উপাদান যদি একটি উপাদানের ঘাতাকারে দিয়ে পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি এটা বলি যে দেখো, এই যে জি একটা গ্রুপ, এটার উপাদান হচ্ছে 1 - 1 আই এবং কি মাইনাস আই। এই যে চারটা উপাদান নিয়ে যে একটা গ্রুপ হলো। এখন দেখো তো, এই গ্রুপে আই এর ঘাত যদি আমি 0 দেই তাহলে কিন্তু 1, আই এর ঘাত যদি আমি 1 দেই তাহলে আই এর ঘাত যদি আমি 2 দেই তাহলে আই স্কয়ার সমান -1, আই এর ঘাত 3 দাও মাইনাস আই। দেখো তো এটা পাইছি কিনা? এটা পাইছি, এটা আমরা পাইছি। এখন এখানে -1 যে পাইছি, 1 যে পাইছি, আই যে পাইছি, মাইনাস আই পাইছি। কার মাধ্যমে পাইছি? আই এর ঘাতের মাধ্যমে পাইছি না? তো এই যে এই গ্রুপটা আই এর দ্বারা সৃজিত, এই গ্রুপটা কি আই এর দ্বারা সৃজিত। তাহলে এই যে এই গ্রুপের একটা উপাদানের দ্বারা সবগুলো উপাদানকে আমরা পেয়ে যাচ্ছি, একটা উপাদান দ্বারা সবগুলো উপাদানকে আমরা পেয়ে গেছি। তো এই ধরনের গ্রুপকে বলা হয় চাক্রিক গ্রুপ বা সাইক্লিক গ্রুপ অথবা চক্র গ্রুপ। তো চক্র গ্রুপ কাকে বলে? মনে করি সাধারণ গ্রুপ বলতে জি এমন একটি গ্রুপ যেন সকল এক্স জি এর উপাদান, এক্স জি এর উপাদানকে a⁴n আকারে প্রকাশ করা যায়, যেখানে n একটি পূর্ণ সংখ্যা এবং a হচ্ছে জি এর উপাদান। তাহলে এই যে জি এর একটা উপাদান হচ্ছে a, সেটা হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে a, এটা হচ্ছে কি a। আর এই যে সবগুলো উপাদানের সেটকে আমরা x বললাম, যে কেউ র্যান্ডম, এটা আরবিট্রারি যে কোনো এলিমেন্ট র্যান্ডম x, আর বাকি আমরা আইটাকে a ধরলাম। তাহলে a এর ঘাত আকারে দেখো এই সকল x কে পাওয়া যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বলতেছি এটা হচ্ছে এই গ্রুপের কি সৃজক, এবং এই উপাদান দ্বারা যেহেতু পাওয়া যাচ্ছে এইজন্য এই গ্রুপটাকে বলা হয় কি? এই গ্রুপটাকে বলা হয় চাক্রিক গ্রুপ, আর এটাকে বলা হয় তার সৃজক, অর্থাৎ সৃজক দ্বারা গ্রুপটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই কথাটা এখানে বলা আছে, চক্র গ্রুপের সৃজকের সংজ্ঞা দাও। তাহলে এই যে মনে করি সাধারণ প্রক্রিয়া যে এমন একটি গ্রুপ যেখানে সকল উপাদান, এই কথাটা আপনারা বুঝছেন, যার দ্বারা সৃজিত হয় তাকে সৃজক বলে। তাহলে এই গ্রুপের জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি আই, এটা হচ্ছে তার সৃজক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জি, এটা দ্বারা সৃজিত হয় সৃজক। আশা করছি এটা বুঝছেন। তাহলে চক্র গ্রুপের উদাহরণ দাও। এই যে এটা তার উদাহরণ, আশা করছি এটা আপনারা বুঝে গেছেন। তারপরে এই যে গ্রুপের সৃজক আই, ওই গ্রুপের মাত্রা কত? দেখো আই এর মাত্রা কত? আই এর মাত্রা কত বলো? আই এর মাত্রা 4 না? কখনো এই গ্রুপের মাত্রা সৃজকের মাত্রার চাইতে বেশি হবে না, সমান হবে। তাহলে এখন দেখো সৃজকের মাত্রা যেহেতু 4, এই গ্রুপের মাত্রা কত হবে? 4। সো এই কথাটা এখানে বলা আছে। দেখো যে গ্রুপের সৃজক আই, ওই গ্রুপের মাত্রা কত? তো মনে করি জি আই দ্বারা সৃজিত। সো এটাকে আমরা পাওয়ার 1 2 3 ছাড়া দিতে থাকলাম, দিয়ে দেখলাম যে আসলে যাই দিচ্ছি 1 - 1 এবং আই মাইনাস আই ছাড়া আর কিছুই পাচ্ছি না। সো এই গ্রুপের অর্ডার কত? 4। যদি 4টা পরপর সে রিপিট করতেছে। তো এই কথাগুলো আপনারা খুব সহজে বুঝে যাবেন। আমি আপনাদেরকে ওইভাবেই কথা বলার চেষ্টা করি যেভাবে বললে আপনারা বুঝতে পারার কথা। তারপরে চলে আসি আমরা, এখানে এগুলো আর বলার কিছু নেই, এগুলো কোসেটস হচ্ছে আপনারা
এই কোসেটস ব্যাপারটা যারা বুঝতে চান, আপনাদেরকে আমি এটা বলবো না, এই কোসেটস এর এই দুটো জিনিস একটু পড়বেন। এই দুটো জিনিস পড়বেন। কোসেট কি? কোসেট হচ্ছে ওই গ্রুপের মধ্যে যে এই যে গ্রুপ এর গ্রুপ এইচ এবং এইচ এর উপাদান আর এই গ্রুপের উপাদান নিয়ে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো, লেফট এন্ড রাইট। এখন এই লেফট কোসেট রাইট কোসেটের জন্য আমাদের প্লেলিস্টের কোসেট চ্যাপ্টারের দুটো ভিডিও আছে, এগুলো পড়লেই আপনি এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এখানে আপনাকে আমি বোঝানোর কিছু নেই, এগুলো হচ্ছে এক্সাম্পল, বাট এর বোঝার জিনিস কিন্তু ওখানে থিওরিতে আছে। তো আমরা এই চ্যাপ্টারের ভিডিও দিয়ে রাখছি, আপনি আমাদের প্লেলিস্টের মধ্যে যাবেন, প্লেলিস্টে এই চ্যানেলে এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, ওখানে কোসেটস টপিকটা পড়লে আপনি এই টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আমি এই পেজটা নিয়ে আর কথা বলছি না। তারপর চলে আসেন উপগ্রুপ। আচ্ছা, অব্যয় উপগ্রুপ কাকে বলে বা নরমাল সাবগ্রুপ কি জিনিস? নরমাল সাবগ্রুপ এটা হচ্ছে, যদি আপনি কোসেটের ধারণা ক্লিয়ার করে আসেন তাহলে নরমাল সাবগ্রুপটা আশা করছি বুঝে যাবেন। তো কোসেটটা বুঝে আপনি এটা একটু পড়বেন, কষ্ট করে একটু কোসেটটা পড়ে আসবেন, কারণ এটা কোসেটের উপর বেস করে আসা। তো এই জায়গাটা আপনাদেরকে আমি কাজ দিয়ে দিলাম। এই যে বিভাজিত গ্রুপ বা বিভাজিত গ্রুপ, নরমাল সাবগ্রুপ, তারপর উপগ্রুপের অব্যয় বলতে কি বোঝায়, এই যে এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো আমি ওই উপগ্রুপের ওইখানে কি বলে, আমরা এখানে উপগ্রুপ যখন পড়াইছি এবং সাবগ্রুপ যখন পড়াইছি, এই যে ওই জায়গাটাতে একটু আলোচনা করছি। তো এখন দেখেন বিভাজিত বা ভাজক গ্রুপ বলতে কি বোঝায়, আমি এটা বলে দিই, এটা ভেবে আমাদের ইয়েতে দেওয়া হয় নাই। কোন গ্রুপ জি এর একটি নরমাল উপগ্রুপ। তো নরমাল উপগ্রুপ কাকে বলে? নরমাল উপগ্রুপ হচ্ছে এই যে অব্যয় উপগ্রুপ বলতে কি বোঝায়, স্বাভাবিক উপগ্রুপ বা অব্যয় উপগ্রুপ বলতে কোন গ্রুপ জি এর একটি উপগ্রুপ এইচ কে অব্যয় উপগ্রুপ বলা হবে। উপগ্রুপ, অব্যয় উপগ্রুপ। অব্যয় উপগ্রুপ কখন হবে? জি এর একটি উপগ্রুপ এইচ কে অব্যয় উপগ্রুপ বলা হবে যদি এবং কেবল যদি জি এর প্রতিটি উপাদানের সাপেক্ষে এইচ এর বাম ও ডান কোসেটস, কোসেটস টপিকটা পড়ে আসবেন তাহলে আমি আপনাকে বুঝাইতে পারবো। তাহলে কোসেটস কি লেফট কোসেট আর রাইট কোসেট যদি একই হয়, মানে সমান হয়, তাহলে আমরা বলবো হচ্ছে এই যে পরস্পর সমান হয়। আপনার কিছু লিখতে হবে না, এই যে কথাগুলো লিখতে হবে না, ঠিক আছে? লেফট কোসেট আর রাইট কোসেট, লেফট কোসেট আর রাইট কোসেট যদি সমান হয়, এই যে এল সি আর হচ্ছে আর সি, লেফট কোসেট রাইট কোসেট যদি সমান হয়ে যায় কোন একটা উপগ্রুপের, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অব্যয় উপগ্রুপ বা নরমাল সাবগ্রুপ। আশা করছি এটা আপনারা বুঝে গেছেন। এরপর দেখেন উপগ্রুপের অব্যয় বলতে কি বোঝায়। অব্যয় বলতে বোঝায় হচ্ছে এইচ গ্রুপ অথবা জি এর, আচ্ছা অব্যয় বলতে যদি জি একটি গ্রুপ এবং এইচ তার একটি উপগ্রুপ হয়, তবে এইচ এর অব্যয় হচ্ছে এনএইচ। এনএইচ দ্বারা বোঝায় হচ্ছে ওই যে ইগুলো, অর্থাৎ সমান সমান যেগুলো, এই যে hx ইকুয়ালস টু hx, অর্থাৎ আমাদের যেই কোসেটস গুলো যেগুলো সমান, এই তাদের সাথে যে x টা থাকতেছে, x টা কার এলিমেন্ট? x টা হচ্ছে j এর এলিমেন্ট। এই যে x টা j এর এলিমেন্ট আর h টা হচ্ছে h এর সকল এলিমেন্ট, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হয় অব্যয়ক বা হচ্ছে এটাকে বলা হয় নরমালাইজার, ঠিক আছে? তো এই নরমালাইজার এবং হচ্ছে আপনারা কোসেটস টপিকটা আগে পড়ে আসবেন ভাই। এই জায়গাতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারি নাই বা বুঝাইতে পারবো না, বিকজ এটা কোসেটস এর পুরো বেসিক এখানে আছে। তো বিভাজিত বা ভাজক গ্রুপ কাকে বলে? বিভাজিত বা ভাজক গ্রুপ বলতে বোঝায় যদি কোনো গ্রুপ জি এর একটি নরমাল উপগ্রুপ এইচ হয়। নরমাল উপগ্রুপ কখন হবে? যখন লেফট কোসেট আর রাইট কোসেট সমান হয়। তো নরমাল উপগ্রুপ এইচ হয়, তবে জি এর সাপেক্ষে এইচ এর ভিন্ন ভিন্ন, অর্থাৎ বাম ও ডান কোসেট, আমরা বলছি এই যে এখানে দেখো, আমরা বলছি বাম এবং ডান কোসেট পরস্পরের সমান। এটার মানে কি আসলে? এটার মানে কি দেখতে একই রকম হবে? না, দেখতে একই রকম কিন্তু হবে না। তাহলে কি হবে? এটা হচ্ছে সংখ্যায় সমান, ঠিক আছে? লেফট কোসেট আর রাইট কোসেট সংখ্যায় যদি সমান হয়, তাকে আমরা হচ্ছে নরমাল উপগ্রুপ বলবো বা অব্যয় উপগ্রুপ বলবো। বাট এখানে হচ্ছে যে যেগুলো হচ্ছে সমান, দেখো সরি, যেগুলো হচ্ছে ভিন্ন, যেগুলো ভিন্ন রকমের, ধরো কোসেট, এখানে হচ্ছে কোসেটের সংখ্যা সমান, কিছু কোসেট সেম থাকতে পারে, কিছু কোসেট সেম থাকতে পারে কিন্তু সংখ্যায় সমান। আর এখানে হচ্ছে যেগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন কোসেট, যেগুলো কি ভিন্ন ভিন্ন কোসেট, কোসেটের একটা সেট হবে, কোসেটের একটা সেট হবে, আপনি কোসেটটা পড়বেন, ওই সেটের মধ্যে যেই কোসেটগুলো ভিন্ন ভিন্ন, ওই কোসেটগুলো নিয়ে যে সেট গঠিত হয় বা যেই গ্রুপ গঠিত হয়, সেটাকে বলা হয় কোইফিশিয়েন্ট গ্রুপ বা এটাকে বলা হয় বিভাজিত গ্রুপ। তাহলে ভিন্ন ভিন্ন কোসেট সমূহ নিয়ে কোন একটা গ্রুপ জি, তার উপগ্রুপ এইচ হচ্ছে নরমাল সাবগ্রুপ। তো নরমাল সাবগ্রুপ কি? কোসেট থাকবে, কোসেটের সংখ্যা সমান থাকবে। তো এই যে কোসেট, আমরা যখন এই কোসেট যখন নিব, কোসেট গুলো যখন ভিন্ন ভিন্ন যেগুলো আছে ওদের নিয়ে যে সেট গঠিত হবে, সেই সেটটাকে বলা হবে কোইফিশিয়েন্ট গ্রুপ বা হচ্ছে বিভাজিত গ্রুপ। আশা করছি আপনারা বিভাজিত গ্রুপ বুঝে গেছেন। তো এই যে আমরা একটি বিভাজিত গ্রুপের উদাহরণ দাও, এগুলো একটু পড়বেন, এগুলো একটু পড়বেন। আচ্ছা, গ্রুপের কেন্দ্র কাকে বলে? এগুলো একটু পড়বেন, গ্রুপের কেন্দ্র, তারপরে আপনার বিভাজিত গ্রুপ, এগুলো একটু পড়ে যাবেন। যে মনে করি যে একটি গ্রুপ, তাহলে জি এর সকল সহ-অনুবন্ধী উপাদান নিয়ে গঠিত সেট জেড অফ জি কে জি গ্রুপের কেন্দ্র বলা হয়। এই জিনিসটা একটু বুঝে যাবেন। আর এই জিনিসটা বুঝতে যদি চান, এই জিনিসটা একটু মনে করে যাবেন, আসলে পরীক্ষায় চলে আসবে, কিন্তু আমরা তো এখন বিভাজিত গ্রুপের পুরো কনসেপ্ট এখানে আনি নাই,
দ্যাটস ওয়াই এই জায়গাটাতে আপনাকে একটু আমি বুঝাইতে সমস্যা হচ্ছে। তো আপনারা এই জিনিসগুলো একটু একটু দেখে যাবেন। পরীক্ষায় তো ভাই সবই কমন আসবে, বাট আপনি তো সব পারা লাগবে না, আপনার পারা লাগবে হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক। তো ওই জিনিসগুলো আপনি পারবেন, সমস্যা নেই। এই পেজটা আপনাকে আমি বুঝাইতে পারলাম না ওভাবে, বিকজ আমি এখানে কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করি নাই আগে। তো এবার চলে আসেন অনুচিত্রণ কাকে বলে। অনুচিত্রণ কি জিনিস? অনুচিত্রণ হচ্ছে আমরা এখানে যে একটা মূলত দুইটা গ্রুপ নিয়ে কাজ করব। একটা হচ্ছে আর প্লাস গ্রুপ আর একটা হচ্ছে আর মাল্টিপ্লিকেটিভ গ্রুপ। তো এখন অনুচিত্রণে বলতে কি বোঝায়, যে একটা গ্রুপ জি ড্যাশ, আচ্ছা জি কম্পোজ একটা গ্রুপ এবং জি ড্যাশ স্টার একটা গ্রুপ, অর্থাৎ এটা একটা গ্রুপ, মনে করেন জি একটা সেট আর সে একটা কম্পোজিশনের আন্ডারের গ্রুপ, আর এই যে জি ড্যাশ আরেকটা গ্রুপ আর একটা সেট, সে হচ্ছে এই স্টার কম্পোজিশন, মানে স্টার একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার আন্ডারের গ্রুপ, মানে দুইটা ভিন্ন প্রক্রিয়ার আন্ডারে দুইটা ভিন্ন গ্রুপ। তো এখন যদি গ্রুপ দুটার মধ্যে একটা সম্পর্ক এমন হয়, অর্থাৎ এই গ্রুপ আর এই গ্রুপের মধ্যে একটা সম্পর্ক যদি এমন ভাবে সংজ্ঞায়িত হয় যেন এই যে প্রথম গ্রুপের যে প্রক্রিয়াটা সেটা দ্বারা প্রথম গ্রুপের দুটো উপাদানকে আমি নিব, তাদের কম্পোজ করব এফ অফ এ এ কম্পোজ বি ইকুয়ালস টু এফ অফ এ দ্বিতীয় গ্রুপের কম্পোজিশন ইনটু এফ অফ বি। তাহলে এই যে দেখো প্রথম গ্রুপের কম্পোজিশন হচ্ছে এই গ্রুপের উপাদানগুলোর মধ্যে আর ফাংশনটা সামনে থাকবে, আর এরপরে এটা যা এই যে এই গ্রুপের উপাদান দুইটা নিয়ে আমরা কম্পোজ করলে যেটা পাবো সেটার ফাংশনাল ভ্যালু যা এই গ্রুপের দুটো উপাদানের আলাদা আলাদা ফাংশনাল ভ্যালুর কম্পোজ তা হবে। যদি হয় অর্থাৎ এই শর্তটা মানবে, এই শর্তটা মানবে, যদি মানে তখন আমরা এই যে এই সম্পর্কটা এফটাকে বলবো হচ্ছে কি অনুচিত্রণ। অনুচিত্রণ এবার এই এফটা যদি এক এক এবং সার্বিক হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সমচিত্রণ। তাহলে এই যে এই এফটাকে যখন আমরা সমচিত্রণ বলতে চাই তখন সে হইতে হবে কি এক এক ফাংশন এবং কি সার্বিক ফাংশন। দেখো এখানে তাই বলছে, এত গ্রুপ হতে এত গ্রুপের সংজ্ঞায়িত একটি অনুচিত্রণ বা ফাংশন বা ম্যাপিংকে আমরা সমচিত্রণ বলবো যদি এবং কেবল যদি যে সমচিত্রণটিকে আমরা সার্বিক একক এবং সার্বিক বলতে পারলে তাকে আমরা কি বলবো সমচিত্রণ বলবো। অনুচিত্রণকে এক এক এবং সার্বিক হলে আমরা কি বলবো এটা সমচিত্রণ। তো আশা করছি আপনারা এই সমচিত্রণ ব্যাপারটা বুঝে গেছেন বা আইসোমরফিজম বুঝে গেছেন, হোমোমরফিজমও বুঝে গেছেন। তো হোমোমরফিজম আইসোমরফিজম এই দুটো সংজ্ঞার একটা অবশ্যই আসবে এবার। তারপরে চলে আসেন সমচিত্রিক প্রতিবিম্ব। তো সমচিত্রিক প্রতিবিম্ব হচ্ছে আমাদের কনসেপ্টটাতে এই সমচিত্রণের কনসেপ্টের মধ্যে এগুলো ব্যাখ্যা করা আছে ভালোভাবে। এটা হচ্ছে জি গ্রুপ আর এটা হচ্ছে জি ড্যাশ গ্রুপ। তো এই যে জি গ্রুপ আর জি ড্যাশ গ্রুপের মধ্যে আমরা একটা ম্যাপিং দিয়েছি, সেটা হচ্ছে এফ, ঠিক আছে। তো সমচিত্রিক প্রতিবিম্ব কাকে বলবে, এই যে এই গ্রুপের উপাদানগুলো যাদের সাথে কানেক্টেড, এই কানেক্টেড সেটটাকে বলা হয় প্রতিবিম্ব। তো বলছে কি দেখো সমচিত্রিক এত গ্রুপ এবং এত গ্রুপ হতে এত গ্রুপের সংজ্ঞায়িত একটি সমচিত্রণ এফ হয়, তবে জি ড্যাশকে অর্থাৎ এই গ্রুপটাকে এফ সমচিত্রিক প্রতিবিম্ব বলা হয়। অর্থাৎ এই যে এই এফ আর হলো জি থেকে জিতে একটা সংজ্ঞায়িত একটা কি ফাংশন, এই ফাংশনের এটাকে বলা হয় কি অনুচিত্রিক প্রতিবিম্ব বা অনুচিত্রিক ইমেজ। অনুচিত্রিক বা হচ্ছে কি অনুচিত্রিক বা হচ্ছে আইসোমরফিক ইমেজ। আইসোমরফিক ইমেজ মানে এটাকে হচ্ছে কোডোমেন বলা হয়, যেটা কোডোমেন যেটা সেটা ইমেজ, আর এটা হচ্ছে ফ্রি ইমেজ, এটা হচ্ছে কি ফ্রি ইমেজ। তাহলে জি গ্রুপের এলিমেন্ট দিয়ে সেটটা যেটা সেটাকে বলা হয় ফ্রি ইমেজ, আর জি ড্যাশ যেটাতে ফাংশনটা ম্যাপ করে সেটা হচ্ছে আমার কি ইমেজ। তো এটাকে আমরা বলছি হচ্ছে কি আইসোমরফিক ইমেজ তথা সমচিত্রিক প্রতিবিম্ব। তারপর সমচিত্রণের কার্নেল বলতে কি বোঝায়? সমচিত্রণের কার্নেল হচ্ছে ধরো এই যে এই জি এবং জি ড্যাশ দুটো গ্রুপ, জি এবং জি ড্যাশ দুটো ভিন্ন প্রক্রিয়ার গ্রুপ, এই হচ্ছে জি আর হচ্ছে জি ড্যাশ। এখন এই যে এই জি গ্রুপটার আর এই জি ড্যাশ গ্রুপের উপাদান একটা আছে হচ্ছে তার আইডেন্টিটি, তাই না? তো এখন এই গ্রুপের বেশ কিছু এলিমেন্ট এটার সাথে কানেক্টেড, ধরো এখানে এ বি সি, তো এই যে এই সেটটার সবার ইমেজ হচ্ছে ধরো ই, তাহলে এই সেটটাকে আমরা বলবো হচ্ছে কি কার্নেল। এই সেটটাকে আমরা কি বলবো কার্নেল। তাহলে এই এবার একটু সংজ্ঞা আমরা দেখি। এফ হচ্ছে জি থেকে জি ড্যাশ একটি অনুচিত্রণ বা অনুচিত্রণ, হ্যাঁ। তো এখন যদি এফ জি থেকে জি একটি অনুচিত্রণ হয় তবে জি এর যে সকল উপাদানের প্রতিচ্ছবি ই ড্যাশ, অর্থাৎ এখানে যে সকল উপাদানের ইমেজ হবে এই জি ড্যাশ গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট, তাদেরকে নিয়ে যে সেট, এই সেটটাকে আমরা বলবো হচ্ছে কি যে এই সেটটাকে বলছে কার্নেল অফ এফ। এই যে কার্নেল অফ এফ। তাহলে এখানে কি বলছে এক্স বিলংস টু জি এবং এফ অফ এক্স ইকুয়ালস টু ই ড্যাশ, অর্থাৎ এই যে এটা হচ্ছে জি এর উপাদান, এই যে জি এর এই উপাদানগুলো নিয়ে আমি এফ অফ এই উপাদানগুলোকে আমি এক্স দ্বারা ডিনোট করলাম, এফ অফ এক্স বের করলে আইসা পড়বে কি এখান থেকে তো ইমেজ আসবে, ইমেজটা আসবে হচ্ছে ই। যদি ই আসে তখন এই এক্স গুলোকে আমরা বলবো হচ্ছে কি কার্নেল। এক্স কে এবিসি এই যে এই সেটটা সবাই এর সাথে কানেক্টেড, অর্থাৎ এদের ফাংশনাল ভ্যালু হচ্ছে ই ড্যাশ,
অর্থাৎ এই গ্রুপ থেকে উপাদান নিলাম, তাদের ফাংশনাল ভ্যালু হচ্ছে এই গ্রুপের আইডেন্টিটি। তো এই যে এই উপাদানগুলোকে বলা হয় কার্নেল, এগুলোকে বলা হয় কার্নেল। তো এই কথা এখানে বলা আছে জি থেকে জি ড্যাশ একটি অনুচিত্রণ হয়, তবে জি এর যে সকল উপাদানের প্রতিচ্ছবি জি ড্যাশ গ্রুপের আইডেন্টিটি বা অবেদক উপাদান তাদেরকে নিয়ে যে সেট গঠিত হয় সেটাকে বলা হয় কার্নেল, কার্নেল বা অনুচিত্রণের কার্নেল। আশা করছি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন। তো একটি অসীম গ্রুপের চক্র স্বতন্ত্র সমচিত্র সংখ্যা লেখো। অসীম হবে, তো অসীম যখন বলবে আপনার উত্তর অসীম, সবসময় অসীম। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে কিছু বলার নেই। তো এবার আমরা চলে আসি একটি অনুচিত্রণের কার্নেল কি পরিমাপ করে। এটা কোনো কথা? এটা তো একটু আগে আমরা বলছি। একটি অনুচিত্রণ দ্বারা যে সকল উপাদানের ইমেজ অবেদককে নির্দেশ করে, অবেদক হয় তাদের সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে। অর্থাৎ অনুচিত্রণের কার্নেল হচ্ছে কতগুলো উপাদানের, একটা গ্রুপ জি এর কতগুলো উপাদানের ইমেজ হচ্ছে ওই গ্রুপটার, দ্বিতীয় গ্রুপটার কি আইডেন্টিটি এলিমেন্টটা, তো তাদেরকে নির্দেশ করে, ঠিক আছে। এইখান থেকে একটা অবশ্যই আসবে, আপনি এগুলো একটু পড়ে যাবেন, ঠিক আছে। তারপরে চলে আসেন আপনাদেরকে রিং থিওরি একটু কথা বলি। রিং থিওরি খুব বেশি গুরুত্বপূর্ণ। রিং থিওরি থেকে আপনাদের ক বিভাগে বেশ কিছু কোশ্চেন আসবে। তো প্রথমত আপনাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে একটা রিং এর সংজ্ঞা। তো আমি আপনাদেরকে বলবো রিং এর একটা বেসিক ক্লাস আমাদের আছে এই প্লেলিস্টের মধ্যে, যেটা ডেসক্রিপশনে দেওয়া। সেই রিং এর প্লেলিস্টে আপনারা আগে রিং এর ক্লাসটা দেখবেন, বেসিক রিং এর ক্লাস দেখলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি এই জিনিসগুলো আপনাদেরকে ওই ক্লাসগুলোতে সুন্দর করে ক্লিয়ার করাইছি। তো এখন আসেন, আমি এই রিং কাকে বলে এটা আপনারা জানেন, আমি ধরে নিয়ে যাচ্ছি যে আপনারা ওই বেসিক ক্লাসটা দেখেছেন। তো বেসিক ক্লাস 3টা রিং এর 1 2 3 3টা ক্লাসে দেখবেন। তো কয়েকটি রিং এর উদাহরণ, তার মধ্যে প্রথম শূন্যবাচক যুক্ত রিং কাকে বলে। শূন্যবাচক হচ্ছে যে একটা রিং এর মধ্যে দুটো এলিমেন্ট থাকবে। দেখো এখানে আমি পড়ে পড়ে শোনাই, একটা রিং আর, এই আর এর মধ্যে দুটো এলিমেন্ট থাকবে, তারা জিরো না, এরা জিরো না, মানে আর এর দুটো এলিমেন্ট আমি নিব, তারা জিরো না। কিন্তু আর এর মধ্যে যে বাইনারি কম্পোজিশন দ্বিতীয়টা আছে না, দ্বিতীয়টা যে মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশন আমরা যখন কম্পোজ করব কাদের মধ্যে, আর এর দুটো এলিমেন্ট নন জিরো এলিমেন্টের মধ্যে, তখন দেখা যায় যে আর এর যে নন জিরো এলিমেন্ট নিলাম, কিন্তু এটা এদের যখন কম্পোজ করলাম, মাল্টিপ্লিকেশন করলাম, তখন দেখা গেল জিরো চলে আসছে, জিরো চলে আসছে। তো এই অবস্থায় আমরা ওই গ্রুপটাকে বলবো, ওই রিংটাকে বলবো হচ্ছে কি রিং উইথ জিরো ডিভিজর বা শূন্যবাচক যুক্ত রিং। আমি একটা এক্সাম্পলের সাহায্যে আপনাকে বলি। ধরেন Z6 মানে হচ্ছে 0 1 2 3 4 5। এখন এই যে Z6 আমি নিলাম, Z6 এর মধ্যে অশূন্য উপাদান তো অনেক আছে, তাই না? তা আমি নিলাম হচ্ছে 2 এবং 3, এদের মধ্যে গুণ করলাম। গুণফলটা কত আসলে? এই Z6 অবশ্য আপনারা জানেন Z6 হচ্ছে যোগ এবং গুণের সাপেক্ষে কি গ্রুপ, ঠিক আছে। এডিশন মডুলো 6 আর মাল্টিপ্লিকেশন মডুলো 6, তো এর আন্ডারে হচ্ছে এটা রিং, ঠিক আছে। Z6 হচ্ছে এই আন্ডারে রিং। এখন আমরা এটাকে যদি দেখি মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে? এই যে দেখো আর একটি রিং এবং এর দুটি অসংখ্য উপাদান এবি, তো এই দুটি উপাদান অসংখ্য উপাদান দিলাম হচ্ছে 3, 2 আর 3 এবি। তো দেখি গুণ করব, গুণ করলে কত আসে? 6। 6 কে 6 দ্বারা ভাগ করলে অ্যানসার আসে কত? বাক্সের শেষে কত? বাক্সের শেষে 0। তো 0 তো এখানে আছে। তাহলে এখন আমরা কি দেখলাম? দেখো আমরা দেখলাম Z6 এর দুটো এলিমেন্ট নিছি এবি, তারাও শূন্য, কিন্তু তাদের মাল্টিপ্লিকেশন যখন অ্যাপ্লাই করছে, অর্থাৎ দ্বিতীয় বাইনারি অপারেশনটা যখন অ্যাপ্লাই করলাম, তখন রেজাল্ট চলে আসছে কি 0। তখন আমরা বলছি যে এই গ্রুপটা হচ্ছে রিং উইথ জিরো ডিভিজন, অর্থাৎ শূন্যবাচক যুক্ত রিং। তাহলে এটা হচ্ছে শূন্যবাচক যুক্ত রিং এর একটা উদাহরণ Z6। দেখো এখানে কি উদাহরণ দিয়েছে? দেয় নাই। সো এটা হচ্ছে একটা Z6 হচ্ছে তার কি শূন্যবাচক যুক্ত রিং। আপনারা এই Z6 বলে দিবেন, এগুলো বলার দরকার নেই, ঠিক আছে। ওকে, তারপরে আমরা সামনে যাই। এখানে ও আচ্ছা, এই পাশে কিছু আছে। দেখো শূন্যবাচক বিহীন রিং ও Z7, যেটা Z7 এটা আপনারা করে দেখেন, এখানে কোনো দুইটা এলিমেন্ট নিয়ে গুণফল 0 পাবেন না। সো Z7টাকে কি শূন্যবাচক বিহীন রিং, ঠিক আছে। Z7 একটা শূন্যবাচক বিহীন রিং। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। তো যেখানে শূন্যবাচক রিং বলতে কি বোঝায়? শূন্যবাচক বিহীন, যে ফর অল AB বিলংস টু আর। ও এখানে বলছে যে এ আর বি অশূন্য যদি হইতো তাহলে এটা শূন্য হইতো না। আর এ বি যদি শূন্য হয়, এ বি এর মাল্টিপ্লিকেশন শূন্য, তাহলে এ ইকুয়ালস টু শূন্য অথবা বি ইকুয়ালস টু, এদের কোনো একটা শূন্য হলে তো এটা শূন্যবাচক বিহীন হবে। তাহলে এই ছাড়া যদি শূন্য না হয়, আমরা তাহলে সংজ্ঞা বিপরীত ভাবে দিব। কিভাবে? যে যদি কোন একটি রিং আর এর দুটি এলিমেন্ট এ বি ইজ নট ইকুয়াল 0 হয় এবং এ বি ইজ নট ইকুয়াল 0, তাহলে এ বি ইকুয়াল 0 না, এও 0 না, বিও 0 না, তখন আমরা ওই রিংটাকে বলবো হচ্ছে শূন্যবাচক বিহীন রিং, ঠিক আছে। শূন্যবাচক বিহীন রিং, শূন্যবাচক বিহীন রিং হচ্ছে Z7। আশা করছি আপনারা এটা উদাহরণ হিসেবে দিয়ে দিবেন। আর বাকি এখানে যা আছে ওগুলো লেখার দরকার নেই। Z7
শূন্যবাচকবিহীন রিং। আপনারা জানেন Z7 মানে হচ্ছে এরকম 6 পর্যন্ত। তো সেখানে দুটো এলিমেন্ট নিয়ে তাদেরকে আপনি গুণ করে ভাগ করে দেখেন, কখনো ভাগশেষ 0 আসবে না। দ্যাটস ওয়াই Z7টা হচ্ছে কি শূন্যবাচকবিহীন রিং। আমি এটা আপনাদেরকে যখন রিং পড়াইছি সেখানে ব্যাখ্যা করছি। তো আপনারা এটা একটু রিং এর বেসিক পড়লেও দেখে যাবেন, বুঝে যাবেন। শূন্যবাচকবিহীন রিং এর উদাহরণ দাও, Z7 দিয়ে দিবেন। Z7 শূন্যবাচকবিহীন রিং, আর কোনো কিছু লাগবে না, এই যে এগুলোর দরকার নেই, Z7 দিয়ে দিবেন। ঠিক আছে, Z7 অবশ্যই ওই যে ওভাবে দিবেন, Z7 + 7 × 7। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলে আপনার উত্তর সঠিক। সো বিনিময় রিং এর সংজ্ঞা দাও। বিনিময় রিং হচ্ছে, বিনিময় রিং কাকে বলে? প্রথমত সে রিং, তারপরে আমরা ওই রিংটাকে যদি বলতে পারি মাল্টিপ্লিকেটিভ বিনিময়, মাল্টিপ্লিকেটিভ কমিউটেটিভ ল হল করে, অর্থাৎ সে যদি দ্বিতীয় প্রক্রিয়াটার আন্ডারে যদি বিনিময় হয়, তখন সেই গ্রুপটাকে আমরা বলছি হচ্ছে কমিউটেটিভ রিং। কমিউটেটিভ রিং, কমিউটেটিভ রিং। আমি আমার রিং এর কনসেপ্ট যাদেরকে পড়াইছি ভাই, আপনাদের সামনে যত ক বিভাগ আছে আপনি সবগুলো পারার জন্য আপনার উচিত হচ্ছে আমাদের রিং এর যে কনসেপ্ট 3টা আছে বেসিক ক্লাস ক্লিয়ার করে যান, প্রত্যেকটা ব্যাপার আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তারপর আমি আপনাদেরকে ক বিভাগ পড়াতে আসছি, আমি ওগুলোর বিজ্ঞাপন দিচ্ছি, আপনি ওগুলো অবশ্যই দেখবেন, বাট এগুলা দিয়ে আপনি পরীক্ষা অ্যান্সার করবেন। তারপরে এখানে আর বলার কিছু নেই, এগুলা থেকে আপনি পরীক্ষা কমন পাবেন বেশ কিছু। তারপরে আপনি চলে আসেন এখানে, এখানে বলছে ফিল্ড। আচ্ছা, তো ফিল্ড কখন হয়? আমরা ফিল্ড বলার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেটার জন্য আমরা বলছি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। আচ্ছা, আমি এগুলো আর করাবো না, সরি, এগুলো আমি এদেরকে আর করাবো না। অখণ্ড মণ্ডল কি জিনিস, ইউক্লিডীয় রিং কি জিনিস, এই যে রিং ফিল্ড কি জিনিস, ভাই আবারও বলছি এই জিনিসগুলো আমাদের এই বেসিক ক্লাস 1 2 3 রিং যখন পড়ে যাবেন ক বিভাগ 100% কমন করবে। সো আপনি এই জিনিসগুলো ওখানে বিস্তারিত একবার ডিটেইলসে পাবেন। তো আপনি এই জিনিসগুলো ভালো করে শেখার জন্য আমাদের ক্লাসগুলো দেখবেন। আমি আর এই ভিডিও দেখেই তো করবো না, আমি আপনাদেরকে সামনে নিয়ে চলে যাচ্ছি। তো এখানে আমার আর কিছু বলার নেই, মুখ্য আইডিয়াল এগুলো সব বেসিকের মধ্যে আছে। আপনারা আশা করছি বেসিক ক্লাসগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর এর মধ্যে এই যে আপনার এই বিভাজিত রিং কি জিনিস বা রিং এর অনুচিত্রণের সংজ্ঞাটা আমাদের দেওয়া হয় নাই, এটা আমি আর দিব না, আপনারা একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে গরিষ্ঠ আইডিয়াল। গরিষ্ঠ আইডিয়াল হচ্ছে, এখানে জাস্ট একটু বলে নিই, কোন একটা সেটের বা কোন একটা রিং এর সবচেয়ে বড় আইডিয়ালটা তাকে ধারণকারী অন্য কোনো আইডিয়াল যদি না থাকে, তখন সেই আইডিয়ালটাকে আমরা বলবো হচ্ছে গরিষ্ঠ আইডিয়াল বা গুরু আইডিয়াল। তো এটা হচ্ছে আইডিয়ালের সংজ্ঞা, গরিষ্ঠ আইডিয়ালের সংজ্ঞা। মৌলিক আইডিয়ালটা একটু পড়বেন। একটু বলে দিই, আরেকটি রিং এবং এস তার একটি আইডিয়াল, তবে এবি বিলংস টু এস। অর্থাৎ এবি বলতে আমরা যেটা বুঝছি, আমাদের মূলত আইডিয়াল হওয়ার জন্য শর্ত কি? আইডিয়াল হওয়ার শর্ত হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি বিলংস টু এস। তো এবং হচ্ছে এ বি বিলংস টু এস। তো এই যে এ যদি এসে থাকে এবং বিও যদি এসে থাকে, আমাদের কথা ছিল আমাদের এ এসে থাকবে, বি এসে থাকবে না, বি হচ্ছে আর এ থাকবে। এখন আমাদের জায়গাটা ছোট করে দিয়েছে, যে ধরো এই যে এটা হচ্ছে একটা রিং আর, আর এটার মধ্যে ছোট একটা জায়গা হচ্ছে এস। এখন আমাদের আর এই এস কে আমরা আইডিয়াল বলবো আর এর সাপেক্ষে যদি এ বিলংস টু এস এবং আর বিলংস টু আর হয়, দেন আমাদের এ মাইনাস, এখানে এ আর বি দিব, এ বি বিলংস টু এস, এ মাইনাস বি বিলংস টু যদি আর হয়, সরি এ মাইনাস বি বিলংস টু এস হবে, এ মাইনাস বি বিলংস টু এস এবং এ আর ইকুয়ালস টু আর এ ইকুয়ালস টু হচ্ছে বিলংস টু এস হইতো। এটা হচ্ছে গিয়ে আইডিয়াল হওয়ার শর্ত। কিন্তু এখন দেখা গেল এই আরটা তো এস এর মধ্যেও যদি থাকে, আরটা যদি এস এর মধ্যেও থাকে তো আর এর মধ্যে আছে। তো এখন যদি এরকম হয়, আরটা আমরা নিলাম আর থেকে, দেখা গেল আরটা এটার ভিতরে চলে আসছে, তখন এই 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 ক্রাইটেরিয়াটা আর এর ভিতরে না, শুধু এস এর মধ্যেও হোল্ড করে যায়, তখন আমরা এটাকে বলবো হচ্ছে মৌলিক আইডিয়াল। অর্থাৎ আইডিয়ালের যে দুটো উপাদান আমরা নিব, আর আরটা যে রিং থেকে নেওয়ার কথা, সেই আর উপাদানটাও যদি এস এর মধ্যে থেকে যায়, তখন আমরা এটাকে বলবো হচ্ছে মৌলিক আইডিয়াল। আশা করছি আপনারা এতটুকু ব্যাপার ক্লিয়ার। তো এখন আপনাদেরকে আর কি বলবো, এটা হচ্ছে আমরা একটু পরে পড়বো, এটা হচ্ছে 3 নম্বর থিওরামটা আমরা পরবর্তীতে দিয়ে দিব এই ক্লাসটা। বাট এখন আপনাদেরকে কিছু কথা বলি। কথাগুলো হচ্ছে, আপনারা থার্ড ইয়ার শেষ করে ফেলছেন, আপনাদের সাথে আমার থার্ড ইয়ারের শেষ মুহূর্তে এসে জার্নিটা শুরু হয়ে গেছে। তো আমি একটা অফার দিব, যে অফারটা আপনারা যদি শুনে থাকেন তাহলে আপনাদের জন্য আপনারা উপকৃত হবেন, এবং আশা করছি আপনারা ভবিষ্যতে বা ফোর্থ ইয়ারে এসে আপনারা এই ব্যাপারটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। আপনাদের অনেকের মধ্যে ক্ষুধা থাকে যে ম্যাথমেটিক্স আমরা বুঝতে চাই কিন্তু বোঝানোর মতো লোক নাই, বা আমরা বুঝতে চাই কিন্তু এরকম কোনো ক্লাস পাচ্ছি না। তো আপনারা যদি আমার ক্লাসগুলো দেখে যদি এতটুকু মনে করেন বা এতটুকু বিশ্বাস করেন যে ভাইয়ের ক্লাস দেখে আমাদের মোটামুটি উপকৃত হচ্ছে, তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ অফার হচ্ছে। আপনারা যারা আগামী কোরবানির ঈদের মধ্যে আমরা আপনাদের ফোর্থ ইয়ারের কোর্স নিয়ে কথা বলবো এবং ফোর্থ ইয়ারের ক্লাস দেওয়া শুরু করব, বা ফোর্থ ইয়ারের ব্যাচ ভর্তি হওয়া শুরু করাবো। তো এর মধ্যে আপনারা যারা কোরবানির আগে ভর্তি হবেন, শর্ত হচ্ছে প্রথম 100 জন আমাদের ফোর্থ ইয়ারের পুরো কোর্স পাবে মাত্র 2500 টাকায়, মাত্র 2500 টাকা। আবারও বলছি, যারা আগামী কোরবানির ঈদের আগে ভর্তি হবেন তাদের মধ্যে প্রথম 100 জন, আবারও বলছি কোরবানির ঈদের আগে হইলে শুধু হবে না, কোরবানির ঈদের আগের
ভর্তি হওয়া শুরু হলে প্রথম যে 100 জন থাকবেন তাদের জন্য আমাদের কোর্স ফি 2500, এবং যারা আমাদের এর পরে ভর্তি হবেন এই কোর্স ফিটা হবে 3500। সো আরো বেশিও হইতে পারে, আমি এখন একটা জাস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু বললাম। এবং কোরবানির ঈদের আগে যারা ভর্তি হবেন তাদের জন্য হচ্ছে 2500, এটা ফিক্সড, এটা ফিক্সড এটা। এবং এছাড়া আরেকটা অফার হচ্ছে, আপনারা যারা বিভিন্ন কলেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কে কোন কলেজ থেকে দেখতেছেন। আপনাদের একটা সমস্যা হচ্ছে কি ভাই, আপনারা শুধু ক্লাসটা দেখে চলে যান, যে পড়াচ্ছে সেই মানুষটা আপনাদের সাথে ইন্টারেক্ট হতে চায় কিন্তু আপনারা সেটা করেন না। এটা হচ্ছে আপনাদের মোটামুটি কি বলে এটাকে, আপনাদের হয়তো মানে ধারণাই থাকে না যে ভাই ভাই তো পড়াইছে ভালো, আমরা দেখে গেছি আমাদের উপকার হইলো। তো এখানে আসলে উপকার হয়েছে আপনার, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে আপনাদেরকে পড়াচ্ছি, তো আপনারা যে বুঝতে পারছেন কি পারেন নাই, বা আপনারা কি দেখছেন কি দেখেন নাই, এটা আমি বুঝবো কিভাবে? তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনি একটু কমেন্ট করবেন। আরেকটা জিনিস করবেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং হচ্ছে ফেসবুক পেজ, এই দুটা জায়গায় আমি আমি আসলে আমার ভালো কাজের কখনোই প্রতিশ্রুতি বা আপনাদের কাছ থেকে কখনোই স্বীকৃতি চাই নাই। ভালো কাজ আমি করব, এটা আমার দায়িত্ব, এটা করা উচিত, কিন্তু স্বীকৃতি ব্যাপারটা আমি চাই নাই। যেটা হয় অনলাইনের জায়গায় এখন মানুষ বিশ্বাস করতে অনেক কঠিন, বা বিশ্বাস জিনিসটা অনেক টাফ। এই জায়গা থেকে আপনাদেরকে আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনারা একটু আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ, এখানে আমি দিয়ে দিচ্ছি এই ছবি বা এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই জিনিসগুলো দিয়ে দেবো। ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ দুই জায়গায় একটু কানেক্ট হবেন, এবং মাঝে মধ্যে আপনাদের এই যে অ্যাবস্ট্রাক্টটা পরীক্ষা দিয়ে আসবেন সেখানে গিয়ে একটু রিভিউ দিবেন যে আসলে আপনারা কেমন ক্লাস করছেন বা আমরা কেমন ক্লাস করাইতে পেরেছি। সো এই জায়গাগুলো হচ্ছে মানুষের বিশ্বাস আনতে সাহায্য করে। তো আপনার যদি আমার প্রতি এতটুকু ভরসা থাকে তাহলে আপনার তো এটা দিতে অসুবিধা নাই, বিকজ মানুষ চাই ওটা, আমি চাই না ভাই। আমারে অনেকেই ফোন করছেন থার্ড ইয়ারে, ভাই আপনি তো অনেক ভালো পড়ান, ভাই আপনি তো অনেক ভালো পড়ান, তো আপনার এই অবস্থা কেন, আপনার কোনো রিভিউ নাই কেন? তো ভাই আমি বলি আমি তো এই জায়গায় ছিলাম না, আমি আসছি সেদিন, এই যে রিভিউ এগুলো নিতে হয় বা দিতে হয় এই ব্যাপারটাই আমার জানা নেই। তো যেহেতু আপনারা বলতেছেন, অনেকেই ফোন করে বলতেছে ভাইয়া আপনি তো অনেক ভালো পড়ান, তা আপনার কোনো রিভিউ নাই কেন? তো এই যে ভাই আমার রিভিউ থাকবে কই থেকে, আমি তো পড়াই মাত্র কয়দিন আগ থেকে। সো এই জন্য আপনারা যারা আমার কানেক্টেড, আপনারা সবাই আমার লাভলি অডিয়েন্স, এবং আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তো এই জায়গা থেকে আপনাদের কাজ হচ্ছে ভাই, আমি আপনার কাছে পৌঁছাইছি, আপনার কাজ আপনার বন্ধুর কাছে পৌঁছে দেওয়া। সো সে যেন উপকৃত হয়। আমাদের কোর্স ফি অনেক বেশি থাকবে ব্যাপারটা এরকম না, কোর্স ফি সবসময় কম থাকবে, মিনিমাম থাকবে, এবং সবচেয়ে গোছানো অ্যারেঞ্জ করা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো কোনো কোর্স যদি লঞ্চ হয় সেটা আমি করবো ইনশাল্লাহ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আর আপনাদের কাজ হচ্ছে, আমি আপনার কাছে পৌঁছাইছি, আপনার কাজ আপনার বন্ধুর কাছে আপনি পৌঁছায় দিবেন। তো এতটুকু করার দায়িত্ব কিন্তু আপনার, না করলে কিন্তু মাইরালাম। তো এটা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, পরীক্ষা ভালো দিবেন।